নিখিলের রুমের দরজায় কান পেতেছে সাব্বির। বৃষ্টি, মিহির, জেরিন দাঁড়িয়ে আছে দরজার সামনে। সাব্বির কান খাড়া করে শোনার ব্যথার চেষ্টা চালাচ্ছে, কিন্তু না, ভেতর থেকে কোনো আওয়াজ শুনতে পাচ্ছে না। এত সময় ধরে কি কথা বলছে নিখিল? সাব্বিরের অধৈর্য কণ্ঠ। পুলিশকে কল লাগা জেরিন বোন। নেহাকে নিশ্চিত খুন করে গুম করে দিয়েছে নিখিল ভাই। জেরিন সহসা একটা মেরে দিয়েছে সাব্বিরের মাথায়। ছেলেটা এত আজগুবি কথা বলে না মাঝে মধ্যে। মিহির দরজায় ধাক্কা দিতে থাকলো এবার। শালা, একা একা প্রেম করছিস? আমরা সবাই সিঙ্গেল, ভুলে যাবি না একদম। আমরা যেহেতু পারছি না, তোরও কোনো রাইট নাই বউ নিয়ে দরজা বন্ধ করে থাকার। বের হ বলছি। মিহিরের দরজা ধাক্কানোর মাঝে দরজা খুলে গেল। নিখিল দরজা খুলতে নেহা নিখিলের হাতের নিচ দিয়ে বের হয়ে এক দৌড় লাগিয়েছে। সাব্বির, জেরিন, বৃষ্টি মুখ চাওচাই করলো। মিহির দরজা ঠেলে ভেতরে গেল, সাথে গেল নিখিল। সাব্বির, বৃষ্টি, জেরিন ছুটলো নেহার কাছে। ভাইয়ের থেকে জানার মতো দুঃসাহস এখনো একটারও জন্মায়নি। একদম হুমড়ি খেয়ে পড়েছে নেহার রুমে তিনজন। জেরিন দুহাত বুকে গুজে নেহাকে পুরোপুরি স্ক্যান করছে। বৃষ্টি পাশে গিয়ে বসলো। সাব্বির আইসি ভঙ্গিতে বসলো চেয়ারে। বৃষ্টি জিজ্ঞেস করলো, কি করছিলি ভাইয়া রুমে? ভাইয়া তোকে নিয়ে গিয়ে মারটা দেয়নি তো আবার? নেহা সবার দিকে একবার তাকিয়ে বলল, মারবে কেন? এমনি কথা বলতে ডেকেছিল। যেদিন নেহার মুখ উঁচিয়ে নিজের দিক করে বলল, এই আমি তোর বড় না? মিথ্যা বললে যে ধরা পড়বি, জেনেও বলিস কেন? নেহা এবার বিরক্ত হয়ে বলল, রোম্যান্স করছিলাম। এবার শেষ হয়েছে তোমাদের প্রশ্ন করা? সাব্বির, জেরিন চোখ ছোট ছোট করে তাকালো। সাব্বির অবিশ্বাস্য কণ্ঠে বলল, নিখিল ভাই আর রোম্যান্স? প্লিজ নেহা বোন, সত্যি কথাটা বল, কয়টা চড় খেয়েছিস? আমি তোর চড় খাওয়ার লিস্ট বানাচ্ছি, গিনিস বুকে নাম লেখাবো বলে। এই এখনই রোম্যান্স করলে কেমনে হবে? আমার চড়ের রেকর্ড করা হবে না তাহলে? নেহা কপাল চাপড়ালো, মিথ্যাটাও বিশ্বাস করলো না, এখন সত্যিটাও না। কি মুসিবত! যেদিন সাব্বিরের সাথে তাল মিলিয়ে বলল, হ্যাঁ হ্যাঁ আমার ভাই যা নিরামিষ, ওসব এর দ্বারা হবে না। তুই ঝেড়ে কাজ তো বাপু, সত্যি কাহিনী ক। বৃষ্টি চুপচাপ নেহাকে পর্যবেক্ষণ করছিল। কিছুক্ষণ পর মিটমিটিয়ে হাসা শুরু করেছে। তা দেখে জেরিন, সাব্বির দুজন সন্নিহান দৃষ্টিতে তাকালো। সাব্বির বলল, এই তোর আবার কি হলো রে বৃষ্টি? নেহা সত্যি কথাই বলেছে, তুই কিভাবে বুঝলি? চিহ্ন সাথে করে নিয়ে এসেছে তো। যেদিন হঠাৎ করে তাকালো নেহার গলার দিকে। ফর্সা ত্বকে লাল দাগটা স্পষ্ট। নেহার ওড়নাটা জড়ানো হলেও গলার ওপরের অংশের দিকটা ঢাকতে পারেনি। যেদিন তো চিৎকার করে বলল, এই সাব্বির, আমাদের চিমটি কাট জলদি। ইয়া মাবুদ, কত কিছু যে আরো দেখতে হবে। সাব্বির বলল, নেহা বোন, তুই এটা কোনো কাজ করলি? তোর একমাত্র বড় ভাই এখনো সিঙ্গেল, আর তুই মানা যায় এসব? আহ কি কষ্ট, পুরাই কষ্টের কথা বালিস। কিন্তু তুই আমাদেরকে আসবি বলে গিয়ে প্রেম করা শুরু করে দিলি। প্ল্যানটা অর্ধেক রাস্তায় পড়ে আছে। বড় আব্বুর কাছে যেতে হবে। মিহির ভাইয়া নিখিল ভাইয়াকে আটকে রাখবে, এর সুযোগে আমাদের কাজটা আমাদের করে ফেলতে হবে। নেহাকে টেনে নিয়ে গেল ওরা। শাহ আলম চৌধুরী রুমের বাহিরে পায়চারি করছে, কিন্তু ভেতরে ঢুকছে না কেউ। শাহ আলম চৌধুরী নরম মানুষ, তার সাথে সবারই ভাব আছে, কিন্তু আজকের টপিকটা কেমন কেমন টাইপের। তার ওপর ওনার নিজের ছেলের বিপক্ষে তাকে মানাতে এসেছে। বৃষ্টি নেহাকে ঠেলে ভেতরে ঢুকিয়ে দেয়। শাহ আলম চৌধুরী চমকায়। হঠাৎ নেহা গড়িমসি করে বলে, বড় আব্বু আসসালামু আলাইকুম। সাব্বির বাহির থেকে মিনমিন করে বলল, ওরে ভদ্রলোক, সালাম দিচ্ছে দেখো। শ্বশুর পটানোর নিনজা টেকনিক, কেউ এর থেকে শেখো। যেদিন সাব্বিরের মুখ চেপে ধরেছে। বৃষ্টি মুখ বাঁকিয়ে বলল, কি শুরু করলে তোমরা? মা বা ছোট মা কেউ আসলে এদিকে সব ঘেটে ঘ হয়ে যাবে, সাবধান। শাহ আলম চৌধুরী দেখলেন নেহাকে। নেহা বারবার হাত কচলাচ্ছে। তিনি অভয় নিয়ে বললেন, কিছু বলবি তুই মা? নেহা অধৈর্য কণ্ঠে বলল, হ্যাঁ হ্যাঁ বড় আব্বু, কিন্তু আগে তুমি কথা দাও আমাদের কথা শুনে রাগ করবে না। আমাদের মানে? সবগুলো বান্দর আছে নাকি সাথে? দাঁত কেলিয়ে ভেতরে ঢুকলো তিনজন। সাব্বির পুরো কাহিনী বুঝিয়ে বলল শাহ আলম চৌধুরীকে। শাহ আলম চৌধুরী এসব ছেলে মানুষিতে যোগ দিতে চাইল না, কিন্তু তেদর ছেলেটাকে একটা শিক্ষা দিতে এসব বাচ্চামিতে সায় দিবে ভাবল। শাহ আলম চৌধুরীর গম্ভীর কণ্ঠ শুনে চারজনই চিন্তায় পড়ল। যদি রাজি না হয়? শাহ আলম চৌধুরী হেসে বললেন, রাজি আমি, কাল থেকে মিশন শুরু তাহলে। এই বলে হাত বাড়ালেন তিনি। চারজন খুশিতে গদগদ হয়ে গিয়ে তাকে জড়িয়ে ধরল। শেষে হাত মিলিয়ে নিল। যেভাবে হোক নিখিলের মুখ থেকে বের করতে হবে সে নেহাকে ভালোবাসে। প্রপোজ না করা পর্যন্ত নেহা নিখিলকে পাত্তা দিবে না।
কঠোর হতে হবে, এটাই সবার নির্দেশ। সকালবেলাতে বাইরে হাঁটতে যান শাহ আলম চৌধুরী। আজও ব্যতিক্রম হয়নি, তবে আজ তিনি ফিরেছেন বেশ দেরি করে। টেবিলে বসে একটু একটু করে খাচ্ছে নেহা। বৃষ্টি, রোদ, জেরিন এসেছে সবে। সেও প্লেট উল্টে পরোটা তুলে নিল। সাব্বির এসে ছিনিয়ে নিল তার প্লেট। খেতে খেতে বলল, তোর হাতের ছোঁয়া লেগে জেরিন বোন কি বলবো, পরোটার টেস্ট 6 গুণ বৃদ্ধি পেয়েছে। আহ, তোর জামাই তো তোকে মাথায় তুলে আছাড় দিবে খুশিতে। কথা শুনে হু হা করে হাসি দিল বাকিরা। নিখিল বসে আছে সোফায়। অফিসের জন্য তৈরি হয়ে নেমেছে সে। শহীদুল চৌধুরী, মাহফুজ চৌধুরী আসলে সে টেবিলে আসবে। সেতারা বেগমের খাবার রুমে দিতে গেলেন সাহারা বেগম। সবগুলোকে হাসতে দেখে কড়া আদেশ ছুড়ে গেলেন, এই খাবার সময় এত কথা কিসের তোদের? গলায় খাবার আটকে যাবে, কথা কম বল, খাবার শেষ কর সবগুলোতে। সাহালাম চৌধুরী বাসায় ঢুকলেন থমথমে মুখ নিয়ে। সবাই মুখ চাওয়াচাই করলো। তাদের প্ল্যান শুরু করার কথা আজ থেকে, খাবার টেবিল থেকে। সাহালাম চৌধুরী ছেলের দিকে তাকিয়ে বিরক্তির সুরে বলল, রাস্তাঘাটে আজকাল মাস্তানিও শুরু করে দিয়েছো দেখছি। তখন ড্রয়িং রুমে আসলো শহীদুল চৌধুরী আর মাহফুজ চৌধুরী বড় ভাইয়ের কথা শুনে এগোলেন সেদিকে। নিখিলের মাঝে কোনো ভাবান্তর নেই। সে এক মনে এখনো খবরের কাগজের দিকে তাকিয়ে। বিরক্তির সীমা এবার বাড়ল সাহালম চৌধুরীর। ছেলে তাকে পাত্তা দিচ্ছে না একদম। সাহালম চেঁচিয়ে বলেন, কি হলো, কথা শুনতে পাচ্ছ না তুমি? নিখিল ভুরু কুচকে তাকালো এবার। শহীদুল ভাইকে থামিয়ে জিজ্ঞেস করলো, কি হয়েছে, সকাল সকাল এত রেগেছেন কেন তিনি? সাহালমের রাগী কণ্ঠ, তোর আদরের ভাইপো মেয়রের ছেলের হাত ভেঙে তাকে হসপিটালে অ্যাডমিট করে দিয়ে এসেছে নিজ দায়িত্বে। কমিশনার সাহেবের কাছে কথা তুলেছেন মেয়র সাহেব, তিনি আসবেন বাড়িতে। এবার বলে দিচ্ছি, একে আমি বাঁচাতে পারবো না। যা খুশি হোক, নিয়ে যাক ধরে পুলিশ। নিখিল উঠে দাঁড়িয়ে বলল, আসতে দাও কমিশনারকে, তিনি না আসলে আমি যেতাম। খাবার টেবিলে সব ভাই বোনরা হাঁ করে কথা শুনছে। বৃষ্টি ফিসফিস করে বলল, ভাইয়া তো দেখছি একদম ফাটিয়ে দিয়েছিলে বন্ধু। নেহা গুঁতো মারল বৃষ্টিকে। নিখিলের সরু দৃষ্টি নেহার ওপর। নেহা দাঁত বের করে কোনো রকম পানির গ্লাস হাতে তুলে নিল। এই ছেলের দিকে এখন ভুলেও তাকানো যাবে না। আওয়াজ শুনে ছুটে এসেছে গৃহিণীরা। মাহফুজ চৌধুরী কৌতূহলী হয়ে জিজ্ঞেস করলো, এমনটা কেন করেছিস নিখিল? আমার বইয়ের হাত ধরেছিল রাস্কেলটা, ওকে যে জানে মেরে দিইনি এটা ওর ভাগ্য। নিখিলের কথা শেষ হবার আগে মুখে পানি নিয়ে কেসে উঠল নেহা। বেচারির চোখ উল্টে আসার উপক্রম। হামিদা বেগম এগিয়ে এসে পিঠে হাত বোলালেন। তার ব্যস্ত কণ্ঠ, সাবধানে খাবি তো। নেহা একবার তাকালো নিখিলের দিকে। ওর কাশির চোটে চোখ দিয়ে পানি চলে এসেছে, নাক মুখ লাল হয়ে গেছে। নিখিল নেহার দিকে তাকিয়ে ঠোঁট বাঁকিয়ে হাসলো। নেহা চোখ নামিয়ে ফেলল। আজকের মতো আর ওরকম পরিবেশ নেই। নিজেদের প্ল্যান স্থগিত করেছে ওরা। নিখিল হনহন করে চলে গেল না খেয়ে। হামিদা বেগম ডাকলেন কিন্তু শুনল না। বাকিরা টেবিলে বসলো এসে। ছোটরা কোনো রকম খেয়ে ভাগলো। যেদিন সাব্বির ভার্সিটিতে চলে গেল। বড় আব্বুর রাগ শান্ত হলে কাল সকালে আবার নিজেদের কাজ করবে তারা। বেশ অলস সময় কাটছে নেহা আর বৃষ্টির। দুজন মিলে কথা বলছে ছাদের এক পাশে দাঁড়িয়ে। ভেবেছে একটু বের হবে বাহিরে হাঁটার জন্য। আজ আবহাওয়া ভীষণ ভালো। ফুরফুরে বাতাস ছড়িয়েছে। ছাদের এক পাশে ফুলের গাছ লাগানো। গোলাপ রজনীগন্ধার ঘ্রাণ মিশে এক মিষ্টি সুবাস ছড়িয়েছে। চোখ বন্ধ করে শ্বাস টানলো নেহা। ফুরফুরে মেজাজ তার খুব জানতে ইচ্ছে করছে নিখিল আজ সারাদিন খেয়েছে কিনা। সকাল সকাল তো ভাব নিয়ে বেরিয়েছে এই ছেলে। বিকেল 3টে বাজতে চলল। বৃষ্টির ফোন বেজে উঠল শব্দ করে। মিহির নামটা জলজল করে উঠল স্ক্রিনে। বৃষ্টির মুখ জুড়ে হাসি, যা মুগ্ধ নয়নে দেখল নেহা। দোয়া করে ফেলল ফটাফট, যাতে সারা জীবন এমনভাবে হাসি খুশি থাকে মেয়েটা। মিহির ভাই সত্যি অমায়িক মানুষ। হঠাৎ নেহার মন খারাপ হলো। নিখিল ভাই কেন তাকে একবার ফোন করে না? কাজের ফাঁকে জানতে চায় না সে কি করছে। সারাদিন কি মানুষটার তার কথা একবারও মনে পড়ে না? এত কাজ করা লাগবে কেন তার? বিষণ্ণ মনে তাকালো লম্বা ডালপালা ছড়িয়ে দেওয়া গাছটার দিকে। ফোন হাতে তুলে নিল, কিন্তু ফোন দেওয়া হয়ে ওঠে না আর। কোথায় যেন একটা অদৃশ্য দেওয়াল রয়ে গেছে তাদের মাঝে। বৃষ্টি এসে হঠাৎ নেহার হাতে ফোন গুঁজে দিয়ে বলল, কথা বল। নেহা ভুরু কুচকে বলল, মিহির ভাইয়ের সাথে আমি কি কথা বলবো? বৃষ্টি ফোন ধরিয়ে দিয়ে ততক্ষণে চলে গেছে। নেহা বোকার মতো তাকিয়ে থেকে ফোন কানে ধরল। নেহা কিছু বলার আগেই ওপাশ থেকে গম্ভীর পুরুষালী কণ্ঠটি ভেসে আসলো, ফোনটা কানে দিতে এত সময় লাগে তোর? নেহা চমকে উঠল। মিহির ভাইয়ার বদলে নিখিল ভাই ফোন করেছে
মেয়েটাকে। কথা বলবি না নাকি? কি কথা বলবো? নেহার কথা শুনে হাসলো নিখিল। সত্যি মেয়েটা আস্ত বোকা, শুধু মুখেই ফটফট করে। নিখিল চেয়ারে গা এলিয়ে চোখ বন্ধ করে বলল, যা খুশি। আপনি খেয়েছেন তো নিখিল ভাই? তার জেনে তুই কি করবি? আমার খাওয়া না খাওয়ার তোর কি আসে যায়? নেহার রাগ লাগলো। ফোন দিয়ে এগুলো কেমন কথা? সব কথার উত্তর দিতে গিয়ে পেঁচানো লাগবে কেন এত? কিছু না। ফোন দিয়েছেন কেন আপনি আমাকে? আমার প্রতি হঠাৎ এত দরদ উতলে উঠলো কেন? ফোন দিয়েছেন তো মনে হয় ভুল করে। মিহির ভাই আপনাকে জোর করে মোবাইল ধরিয়ে দিয়েছে, না হয়তো জীবনেও ফোন করতেন না আমাকে। নেহা ফট করে কল কেটে দিয়ে হনহন করে নিচে চলে গেল। বিড়বিড় করে বলল, অসহ্য লোক। নেহা বৃষ্টির হাতে ফোন ধরিয়ে দিয়ে বলল, তাড়াতাড়ি করে রেডি হ, শাড়ি পরবি বুঝলি? আজকে ইচ্ছে মতো ঘুরবো রিস্কাই করে। তোর ভাই দিয়েছে মেজাজটা বিগড়ে। আর কোনোদিন যদি এর হয়ে ফোন আমাকে দিতে আসিস তো বেশি ভালো হবে না বলে দিলাম। বেচারি বৃষ্টি হাঁ হয়ে কথাগুলো শুনে নিল। কি থেকে কি হলো? মিহির নিখিলকে 2-4টা ঘুষি দিয়েছে ইতিমধ্যে। এই শালাকে দিয়ে জীবনে প্রেম হবে না। একটুও রসকস নেই। কি বললি মেয়েটাকে? তুই জেনে কি করবি? তা না, সুন্দর করে বলতো খেয়েছি। তুমি খেয়েছ? কপাল করে এমন একটা বন্ধু জুটিয়েছি। নেহার জন্য 10 বস্তা আফসোস ছেড়ে রুম থেকে বের হলো সে। নিখিল ভাবলেশীনভাবে কাজে মন দিল। বৃষ্টি রেডি হয়ে এসে দাঁড়ালো নেহার রুমের সামনে। নেহা বড় হবার পর শাড়ি পরেছে কিনা সন্দেহ, তবে মেয়েটার ভীষণ পছন্দ। শাড়ি কিনে রেখেছে, না হয় বড়রা কেউ না কেউ গিফট করেছে। আলমারির বড় অংশ জুড়ে শুধু শাড়ি। বিয়ের দিন শাড়ি পরিয়েছিল। ওকে ধরে বেঁধে ছোট মা, নিজেও পারে টুকটাক। বৃষ্টি দরজা ঠেলে ঢুকলো ভেতরে। নেহা শাড়ির কুচি ধরে রেখেছে, ঠিক করতে ব্যস্ত। বৃষ্টি নিচে ঝুঁকে বসে পড়ল, কুচিতে হাত রেখে বলল, দে আমি করে দিচ্ছি। শাড়ি পরতে গিয়ে মেয়েটা পুরো ঘেমে গেছে, নাকের ডগায় বিন্দু বিন্দু ঘাম জমেছে। নেহার সাজ বলতে শুধু হালকা রঙের একটা লিপস্টিক দিয়েছে আর একটু আইলাইনার। কাজল পরতে গিয়ে কেঁদে কেটে ভাসিয়ে দেয়, তাই আর পরার ইচ্ছে জাগেনি, বাদ দিয়েছে পুরোপুরি। চুলগুলো খোপা করে নিল ভালো করে। গোলাপি পাড়ের আকাশি রঙা শাড়ি। বৃষ্টি উঠে দাঁড়িয়ে প্রথমে মাশাল্লাহ বলে নিয়েছে, পরে শাড়ির দিকে তাকিয়ে বলল, কিরে এই শাড়ি কবে পেলি? আমাকে দেখালি না তো। ভাইয়া দিয়েছে নাকি? নেহা যেন আকাশ থেকে পড়ল। বিদ্রুপের সহিত বলল, ছি ছি বৃষ্টি, নিজের ভাইকে তুই চিনতে কিভাবে ভুল করলি বোন? এই বেটা দিবে শাড়ি আর মানুষ পেলি না? যদি কোনোদিন দেয় তো মনে করবি ওই দিন পৃথিবীর কোনো একদিক দিয়ে ধসে পড়ে গেছে। বড় আব্বু এবার জন্মদিনে গিফট দিয়েছিল আমায়, পড়াশোনার চক্করে তো গিফট খোলাই হয়নি। তোর ভাইয়ের এত টাকা দিয়ে কি করে বলতো? কিপটা বেটা, সবাই জন্মদিনে গিফট দিল, আর এ কোনোদিন আমাকে একটা লজেন্সও দিল না। হতাশ আমি, হতাশ এই জামাই নিয়ে। ভবিষ্যতে আমার কি যে হবে? মিহির ভাই তোকে প্রেমিক হয়েও কত কিছু গিফট দিল, আর এরে দেখ, আগে তো দূর, বিয়ের পরও দিল না। আবার নাকি ভালোবাসে। তোর ভালোবাসার খেতায় আগুন বদলোক। বৃষ্টি শুনল, কি বলবে এখন তার ভাইটা আসলে কেমন জানি। সবাইকে এত কিছু দেয়, কিন্তু নেহার বেলায় ঘন্টা বোন হিসেবেও তো দিতে পারতো কিছু। তপ্ত শ্বাস ছাড়ল। নেহার হাত টেনে রুম থেকে বের হলো দুজন মিলে। বিদায় নিয়ে রিস্কায় উঠলো। ফুরফুরে বাতাসে মন ভালো হয়ে গেল ওদের। সারা বিকাল ঘুরবে আজ। পাশাপাশি হাঁটছে দুজন। রাস্তার পাশে দাঁড়িয়ে চা নিল 2 কাপ। ফুটপাতের ওপর অনায়াসে বসে পড়ল নেহা। রাস্তার ওপর পা গলিয়ে দিয়ে চোখ বুজে চাকে অনুভব করলো যেন। বৃষ্টি একপাশে দাঁড়িয়ে খাচ্ছে। পরিবেশটা আজ সত্যি মুগ্ধকর। রাস্তায় গাড়ি চলছে। কিছুক্ষণ পর পর ব্যস্ত শহরে আজ কোলাহল কিছুটা কম। বৃষ্টি কিছুটা এগিয়ে গিয়ে দাঁড়ালো বাহারি ফুলের দোকানটায়। 2টা বেলি গাজরা কিনে নিল, সাথে কয়েকটা গোলাপ। সাদা গোলাপির মিশ্রণে ফুটন্ত গোলাপগুলো ঝলমল করছে। নেহা খোলা আকাশের দিকে তাকিয়ে থাকতে ব্যস্ত। টানা টানা আঁখি যুগলে মুগ্ধতা। মন আজ অতিশয় ভালো। এত এত বিষাদ মানুষের জীবনে, তবু এই ছোট্ট ছোট্ট মুহূর্তগুলো যেন থমকে দেয় সব কিছু। কখনো কখনো সব কিছুর ঊর্ধ্বে গিয়ে নিজেকে সময় দেওয়া উচিত। নিজেকে নিয়ে আমরা ভাবতেই ভুলে যাই। নিজেকে ভালোবাসা মানে স্বার্থপরতা নয়, সবাইকে ভালো রাখতে নিজেকে ভালো রাখাটা জরুরি। নেহার ঘোর কাটলো বৃষ্টির কণ্ঠে, আমার ভাই দেয়নি তাই আমি দিলাম। নেহা তাকালো বৃষ্টির বাড়িয়ে দেওয়া হাতের দিকে। গোলাপগুলো দেখে হাসলো। হাত বাড়িয়ে নিয়ে নাকের কাছে ধরলো। দীর্ঘ নিঃশ্বাস নিল। গোলাপের সবটুকু সুঘ্রাণ যেন
শুষে নিল নিজের ভিতর। বৃষ্টি নেহার খোপায় গালিরা গুজে দিতে দিতে বলল, 3 মাস বিবাহিত জীবনের শুভেচ্ছা ভাবি। নেহা জোরে হেসে ফেলল এবার। 3 মাস ধরে সিঙ্গেল লাইফ বিদায় নিয়েছে আমার জীবন থেকে, কিন্তু মনে হচ্ছে আমি আজীবন সিঙ্গেলই থাকবো। তোর ভাই যা মানুষ, এরকম জামাই থাকলে সব মেয়েই সারা জীবন বিবাহিত সিঙ্গেল থাকবে। সন্ধ্যা গড়াতেই দুইজন বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। জেরিনা সাব্বির ভাই জানতে পারলে ওদের দুটাকে পচা নালায় চুবিয়ে দিবে। ওদেরকে রেখে একা একা ঘুরতে আসা। বাড়ির কাছে এসে ফুচকা খাওয়ার বাহানা ধরল বৃষ্টি। নেহাও নামলো ওর সাথে। এই গলির পরের গলিতেই ওদের বাসা। আজান পড়েছে ইতিমধ্যে। নেহা ঝাল খেতে পারে না, তবুও বৃষ্টিকে সঙ্গ দিতে 1 প্লেট নিল। দোকানিকে কম ঝাল দিতে বললেও নেহার মনে হলো এখানে কোটার সব ঝাল দিয়ে দিয়েছে। বৃষ্টির টকের দিকে তাকিয়ে নাক কুচকালো। নেহা টকটকে লাল হয়ে আছে মরিচের গুঁড়াতে। নেহা একপাশে দাঁড়িয়ে খেতে লাগলো। অনেক কষ্টে 4টা ফুচকা খেয়েছে। বাকিটা প্লেট সহ রেখে মুখ হাঁ করে বাতাস করছে। না পাচ্ছে পানি, না আছে মিষ্টি জাতীয় কিছু। কান দিয়ে ধোঁয়া বের হচ্ছে নেহার। বৃষ্টি নিজে খাওয়া শেষ করে আসলো নেহার কাছে। নেহা বোঝালো সে ঠিক আছে, কিন্তু ফর্সা মুখোশরী ইতিমধ্যে টমেটো হয়ে গেছে। নেহার ফোন বেজে উঠল হঠাৎ। নাম্বার দেখার সময় নেই যেন তার কাছে। বাসায় গিয়ে পানি খেতে পারলে বাঁচে এখন। নেহা ফোন কানে ধরল। ওপাশ থেকে নিখিলের রাগী কণ্ঠ ভেসে আসলো, কোথায় তুই? নেহার মুখ দিয়ে বেরিয়ে আসলো, ঝাল। নিখিল দ্বিগুণ চেঁচিয়ে বলল, তুই কোথায় ইডিয়েট? নেহা ফোন বৃষ্টির দিকে বাড়িয়ে দিল। কথা বলার মতো পরিস্থিতি তার নেই। বৃষ্টি ফোনের স্ক্রিনে খারুস নাম লেখা দেখে ভয়ে জমে গেল। রাত হয়ে গেছে, দুজন বাসায় যায়নি, নিশ্চিত খবর পেয়ে গেছে। বৃষ্টি কাপা কণ্ঠে বলল, ভাইয়া তোরা দুজন কোথায়? রাত হয়েছে খেয়াল নেই? ঘোড়া বের করবো 2টার আমি। নেহার কি হয়েছে? কথা বলতে গিয়ে ঝাল বলল কেন? বৃষ্টি ঢোক গিলল। একসাথে এত প্রশ্ন। বাসার কাছেই ভাইয়া, 1 মিনিট লাগবে আর। নেহা ফুচকা খেয়েছিল, এখন ঝাল লেগেছে। নিখিল নীরব ধমক দিল যেন বৃষ্টিকে। বৃষ্টি নেহার হাতে ফোন ধরিয়ে দিল। নেহার কাঁদো কাঁদো ফেস। বেচারি মোটেও কথা বলতে চায় না এখন। নেহা তীব্র অনীহা নিয়ে কানে ফোন ধরল, আজকে বাসায় আসি আমি। তোকে এত ফুচকা খাওয়াবো সারা জীবনের মতো শখ ঘুচে যাবে তোর। দেখবো কত খেতে পারিস। বাড়িতে একেবারে হুড়মুড় করে ঢুকলো নেহা। শাড়ির কুচি ধরে লাগিয়েছে এক দৌড়। ফ্রিজ থেকে ঠান্ডা পানির বোতলটা নিয়ে ঢকঢক করে পানি খেতে লাগলো। কিছুটা হয়তো স্বস্তি পেয়েছে ওর মুখ। পানি খাওয়ার সময় শাড়ি ভিজে অবস্থা খারাপ, সেদিকেও খেয়াল নেই তার। ফ্রিজ খুলে ভাগ্যক্রমে আইসক্রিম পেয়ে গেল। ওইদিকে তাহমিদা বেগম বকে চলেছে এক নাগাড়ে। এসব কানেও তুলছে না নেহা। হামিদা বেগমও এসে যোগ দিয়েছে সাথে। ছেলের বউদের উচ্চ বাক্য শুনে বেরিয়ে আসলেন সেতারা বেগম। বউদের কড়া করে বললেন, আহা তোমরা বকছো কেন এভাবে? ঘুরতে গেলে একটু দেরি হতেই পারে, এখন ঘুরবে না তো কবে ঘুরবে? যা তো বৃষ্টি, ঘরে যা, ওদের কথায় কান দিস না। হামিদা বলে উঠল, আম্মা আপনি এই বদ দুটোকে লাই দিবেন না, একদম মাথায় চড়ছে দিন দিন। রাস্তায় কত বিপদ আপদ ঘুরে বেড়ায় বলুন তো। সেতারা বেগম উল্টো বউদের বোঝালেন। সেতারা বেগমের মাঝে অনেক পরিবর্তন হয়েছে। নাতি নাতনিদের সাথে যথাসম্ভব বন্ধুর মতো মেশার চেষ্টা করেন। একজন প্রিয় দাদি হওয়ার লক্ষ্য তার। সে পথে হাঁটছেন। বাকিটা তো নাতি নাতনিরাই বলবে। তবে এবার আর কোনো ভুল করতে চায় না। মানুষ মাত্রই ভুল, তবে সে ভুল থেকে শিক্ষা নেওয়াটা অধিক জরুরি, যেটা সেতারা বেগম করতে পেরেছেন। বাসায় ফিরেছে নিখিল। তার হাত ভর্তি পলিথিনে মোড়ানো ফুচকা। যেদিন সাব্বির নামলো সিঁড়ি বেয়ে, নেহার বৃষ্টিকে আচ্ছা মতো বকার ইচ্ছে থাকলেও হয়ে ওঠেনি তাদের। নেহা তো এসে বিছানায় ধপ করে শুয়ে ঘুমিয়ে পড়েছে। মেয়েটার অবস্থা সত্যি শোচনীয়। নাক মুখ লাল হয়ে আছে এখনো। তাই বেশি ঘাটেনি ওরা, পরেও কথা বলা যাবে ভেবে চুপ রইল। নিখিল পলিথিন জেরিনের হাতে গুজে দিয়ে বলল, সাহসী 2 বীর নারী কোথায়? রাতের বেলা ঘোরার মতো সাহস হয়েছে দুজনের। আজ যদি মেরে সিদে না করেছি তো দেখিস। ফুচকা খাওয়া হচ্ছিল এদের। ডেকে নিয়ে আয় যা, সামনে বসিয়ে খাওয়াবো। জেরিন মিনমিন কণ্ঠে বলল, নেহা তো ঘুমাচ্ছে ভাইয়া। নিখিল ভুরু বাঁকিয়ে বলল, রাত 8:30টার সময় কোনো মানুষ ঘুমায়? ঢং ধরেছে।
চিনিস না তো, এটাতে হাড়ে হাড়ে বদ বুদ্ধিতে ভরা। তোকে ডাকতে হবে না, আমি নিজেই যাচ্ছি। সাব্বির যেদিন একে অপরের সাথে ফুসুর ফাসুর করলো নেহাকে নিয়ে, আজকে যে ওকে কি করবে ভাইয়া। নিখিল নেহার রুমের সামনে গিয়ে ওকে বার কয়েক ডাকলো। দরজা খোলা, বাতি নেভানো, পুরো রুম জুড়ে অন্ধকার। তাহলে কি সত্যি ঘুমাচ্ছে নেহা? নিখিল রুমের ভেতর গিয়ে লাইটের সুইচ অন করতেই বড়সড় একটা বিষম খেলো। নেহার পুরো এলোমেলো অবস্থা, উপর হয়ে ঘুমাচ্ছে, শাড়ির ভাঁজে উন্মুক্ত পিঠ কোমর, খোপা করা চুলের অর্ধেক ছড়িয়ে পড়েছে মুখে ঘাড়ে। নিখিল পরপর চোখের পলক ফেলল। রুম জুড়ে ঠান্ডা বাতাস, তবুও তার গরম লাগছে। ঘামতে শুরু করেছে ইতিমধ্যে। শার্টের 2-3টা বোতাম খুলে নিল, চোখ সরিয়ে নিল নেহার ওপর থেকে। নেহাকে শাস্তি দিতে এসে নিখিল নিজেই ফেঁসে গেছে। মেয়েটা ওকে পাগল বানাতে উঠে পড়ে লেগেছে। নিখিল উল্টো দিক ঘুরে নেহার নাম ধরে ডাকলো আবার। নেহার ঘুম কিছুটা পাতলা হলো, তবুও চোখ খুলল না। নিখিল আবার বলল, তুই কি উঠবি নাকি? টেনে তুলতে হবে। নেহার ঘুম জড়ানো কণ্ঠ, আমি কার মাথায় বাড়ি দিয়েছি? আমার ঘুম দেখে কারো সহ্য হচ্ছে না কেন? ঘুমাবো এখন আমি, আবার ডাকলে চুল টেনে ছিঁড়ে ফেলবো বলে দিলাম। নিখিল এবার নিচে গিয়ে নেহার হাত টেনে তাকে বসালো। নেহার চোখ খুলে নিখিলকে দেখে হাঁ হয়ে তাকিয়ে আছে। ঘুমটুম সব হাওয়া হয়ে গেছে মুহূর্তেই। ব্রেনে কিছুক্ষণ আগের সব ঘটনা জমা হতে লাগলো একসাথে। নেহার মনে হলো তার মস্তিষ্ক কাজ করা বন্ধ করে দিয়েছে হঠাৎ। কি বলেছিস? আবার বল। আমার চুল ছিঁড়বি তুই? নেহা না স্বরূপ মাথা নাড়ায়। নিখিল নেহার দিকে এবার সরু চোখে তাকায়। এই বোকার হদ্দটার নিজের প্রতি কোনো খেয়ালই নেই। যে জিনিস সামলাতে পারে না ওটা পড়তে যায় কেন? নেহা হাত উঁচিয়ে চুল বাঁধতে লাগলো। নিখিল এবার কিছুটা জোরেই বলল, এই আগে নিজেকে ঠিক কর তুই, না হয় কিন্তু আমি নিজেকে ঠিক রাখতে পারবো না। নেহা পরে আমার দোষ দিতে পারবি না বলে রাখছি। নেহা বিরক্তিতে চোখ মুখ কোঁচকালো। বিরক্তি নিয়ে বলল, কি সমস্যা আপনার নিখিল ভাই? আমি তো ঠিকই আছি। আপনি আমার এত সুন্দর ঘুমটা কেন ভাঙালেন এবার বলুন, পরে এখান থেকে বিদায় হন, আমি আবার ঘুমাবো। তুই ঠিক আছিস তো শিওর? হ্যাঁ। নিখিল শার্টের হাতা গোটাতে মন দিল, সেদিকে তাকিয়ে বলল, আমি এখন যা করব তার জন্য আমি অনুতপ্ত নয়। যদি এটা না করতাম তো আফসোস থাকতো। আফটার অল এত সুন্দর বউ আমার, তার সৌন্দর্যের শোভা বর্ধন করা আমার মৌলিক অধিকার। আমি মহান কোনো পুরুষ না নিজের বউয়ের এমন আবেদনময়ী রূপ দেখেও হুঁসে থাকব। তবে নেহা একটা ছোট্ট সরি তোকে আমি বলে নিচ্ছি। নেহা শুধু শুনে যাচ্ছে। কী সব বলছে এই লোক? নিখিল নেহার পুরো কাছে আসার আগেই যেন ওর হুঁশ ফিরল। নিজের দিকে তাকিয়ে লজ্জায় মাথা কাটা গেল ওর। নিখিল এগিয়ে আসতেই পেছন ঘুরে বসে পড়ল। টেনে টুনে যতটা পেরেছে শাড়ি ঠিক করে ফেলেছে। ঘুমানোর আগে সেফটি পিনগুলো খুলে ফেলেছিল, যার ফল এখন ভোগ করতে হচ্ছে। নেহার লজ্জা দ্বিগুণ হলো। লজ্জাবতী পাতার ন্যায় একেবারে নুইয়ে ফেলেছে মাথা। এই ভয়ঙ্কর লজ্জায় পড়তে হবে জানলে সত্যি শাড়ি পরতো না। কিন্তু নিখিল থামবার পাত্র নয়। মনে হলো নিখিল পুরো ঘোরের মধ্যে আছে। নেহার দিকে এগিয়ে এসেছে পুরোপুরি। নেহা এবার উঠে সরে পড়ল। দরজা দিয়ে বের হয়ে যেতে হবে, না হয় নিখিল আজ যা খুশি একটা করে ফেলতে পারে। নেহার দৌড় দেওয়ার আগেই নিখিল ধাপ করে দরজা লক করে ফেলে। নিখিল বুকে 2 হাত গুজে দাঁড়িয়ে পড়ে দরজার সামনে। নেহা এবার নাক ফুলিয়ে বলল, দেখুন নিখিল ভাই। নিখিলের সোজা সাপটা জবাব, আজ অনেক কিছুই তো দেখিয়েছিস, আর কি কি দেখাতে চাচ্ছিস দেখা, আমি অপেক্ষা করছি। কোনো তাড়া নেই আজ, যত সময় ইচ্ছে নিতে পারিস। ছি ছি নিখিল ভাই আপনি। নিখিল ঠান্ডা স্বরে ধমক দিল নেহাকে, কে তোর ভাই? অনলি কল মি নিখিল, চাইলে জান প্রাণ কলিজা যা খুশি ডাকতে পারিস। নেহা কানে 2 হাত চেপে ধরে বলল, দয়া করে চুপ করুন প্লিজ। কী সব বলছেন আপনি? আমাকে যেতে দিন, বাইরে যাব আমি। এত তাড়া কিসের জান? ফুচকা খাবে না? আমি অনেকগুলো ফুচকা এনেছি, নিজ হাতে তোমাকে খাইয়ে দিব। নেহা হতবিহ্বল হতবাক দৃষ্টিতে তাকালো। হাত পা ছড়িয়ে কানতে মন চাচ্ছে এবার। আগের নিখিলই তো ভালো ছিল, এ নিখিল ভাই চরম নির্লজ্জ। বিশ্বাস করুন নিখিল ভাই, আমি ফুচকা খেতে চাইনি, আর জীবনে খাওয়ার নামও নিব না। এইবারের মতো ছেড়ে দিন। ঘুরতে যাওয়ার আগে পারমিশন নিয়েছিলি আমার থেকে? আপনার থেকে কেন নিতে হবে? মাকে বলে গিয়েছিলাম তো।
মুখে মুখে তর্ক করা শুরু করে দিয়েছিস আজকাল। আমি তোর স্বামী, ভুলে যাবি না। আমাকে একবার বলে যাওয়া উচিত ছিল তোর। এখন তুই আমার দায়িত্বে আছিস। নেহা বিদ্রূপের হাসি হাসলো। আচ্ছা তাই বুঝি? আমি আপনার স্ত্রী এটাই বলতে চাচ্ছেন তো? কিন্তু আমার তো মনে হয় না কথাটা সত্যি। অন্য মানুষের সামনে আপনি আমাকে স্ত্রী বলে পরিচয় দিতে লজ্জা পান নিখিল মাহমুদ চৌধুরী। অন্য মানুষ খুব সহজে আপনার সামনে আমাকে নানান রকম কথা শোনানোর অধিকার রাখে, কিন্তু আমার মনে হয় আপনার প্রতি ন্যূনতম অধিকার আমার নেই। তা আপনি আমাকে দেননি। আপনি মুখে মুখে এসব বলতে পারেন, কাজের সময় কিছুই পারেন না। জোর করে আপনাকে দিয়ে করানো হয়েছে এসব। আপনি তো আমাকে পছন্দই করেন না। এসব মিথ্যা ভালো মানুষই আমাকে না দেখালেই বেশি খুশি হব। জোর করে আপনাকে আমার সাথে থাকতে হবে না, মানিয়েও নিতে হবে না সব কিছু। আপনি আপনার মতো থাকুন, আমাকে আমার মতো থাকতে দিন। নেহা নিখিলকে পাশ কাটিয়ে চলে যেতে নেয়। নিখিল নেহার হাত চেপে ধরে, থামিয়ে দেয়। তার কণ্ঠ গম্ভীর শান্ত। বেশি কথা শিখেছিস দেখছি। এত এত অভিযোগ করলি, তা তুই কোনোদিন আমার ওপর অধিকার ফলাতে চেয়েছিস? অধিকার বলে কয়ে নেওয়া যায় না, অধিকার ফলাতে হয়, আদায় করে নিতে হয়। যদি তুই অধিকার নিয়ে সামনে এসে দাঁড়াতি, আমি তোকে ফিরিয়ে দিতাম, তাহলে তুই এই কথাটা বলতি, আমি মাথা পেতে নিতাম। মিথ্যা অভিযোগ কেন করছিস নেহা? তুই নিজেও জানিস আমাকে দিয়ে জোর করে কিছু করানো যায় না, যা করি নিজ ইচ্ছাতেই। কেন এমন করছিস তুই?